হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমি একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। যে অঙ্কটি তোমাদের বীজগণিত রাশি 3.5 উদাহরণ 34 নম্বর অঙ্ক। দেখো, অঙ্কটিতে বলা আছে যে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য এক সমিতির সদস্যরা 35,000 টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন, কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ওই সমিতিতে কতজন সদস্য ছিলেন? বিষয় হলো কি যে একটা সমিতির সদস্যরা মিলে কি করলো, 35,000 টাকা বাজেট করলো, হ্যাঁ, তাদের অনুষ্ঠান করার জন্য। বাট সেখানে 5 জন সদস্য চাঁদা এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকে সমান চাঁদা দেবেন, এই মর্মে তারা বাজেট করলেন। দেন বাজেট করার পরে 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। ফলে এদের প্রত্যেকের সদস্যের মাথাপিছু 15 টাকা করে চাঁদা বৃদ্ধি পেল, মানে আগের তুলনায়। মানে প্রথমত সবাই দিতে চেয়েছিল, সেই জায়গা থেকে মনে করো যা মাথাপিছু ভাড়া ছিল এর তুলনায় যখন 5 জন যখন দিতে রাজি হলো না, তখন আগের তুলনায় মাথাপিছু ভাড়া 15 টাকা বেড়ে গেল। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো অনুষ্ঠান করার জন্য হয়তো একটা বাজেট করলাম, বাজেট করার পরে দেখা যাচ্ছে যে হয়তো কয়েকজন টাকা দিতে যাচ্ছে না। তখন কি হয়, হয়তো বা ওরা সবাই যদি দিত তাহলে যে চাঁদার পরিমাণটা দাঁড়াইতো, কিছুজন যখন দিল না তখন কি হয়, ওই চাঁদার পরিমাণটা প্রত্যেকের ভাগে পড়ে যায়, হ্যাঁ, দেন বৃদ্ধি পেয়ে যায়। তো এখানে সে ঘটনাটি ঘটেছে আর কি। তাহলে ওই সমিতিতে এখন তাহলে কতজন সদস্য ছিল, তাহলে এই সদস্যটা আমরা বের করবো। তাহলে এখন দেখো, যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে কি হবে, যদি আমি সমাধান আগে করেছি তোমাদের যেন অল্প সময়ের মধ্যে অঙ্কটা দেখে শেষ করতে পারো। দেখো, মনে করি ওই সমিতিতে সদস্য ছিল প্রাথমিক অবস্থায় x জন। তাহলে x জনের মাথাপিছু চাঁদা কত হবে? মোট বাজেটকে যদি আমরা সদস্যের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকের মাথাপিছু চাঁদার পরিমাণ দেওয়া যাবে, হ্যাঁ। তাহলে আবার কিন্তু এখানে 5 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রকৃত চাঁদা প্রদানকারী কতজন ছিল? x-5 জন। আমি কিন্তু x জনের উপরে বাজেট করেছিলাম সদস্য দেখে, বাট 5 জন যখন দিতে রাজি হলো না, তখন প্রকৃতপক্ষে চাঁদা দিয়েছে কয়জন? x-5 জন, মানে 5 জনকে বাদ দিব, কারণ যারা চাঁদা দিবেন না তাকে বাদ দিতে হবে না। তাহলে x-5 জনের মাথাপিছু চাঁদা প্রমাণ তখন কয়জন? তাহলে 35টাকে আমি মানে যতজন চাঁদা দিয়েছে তা দ্বারা ভাগ দিব। তাহলে এটা হলো কি x-5 জনের মাথাপিছু চাঁদার পরিমাণ। তাহলে আগে যদি x জন দিত তাহলে যে চাঁদার পরিমাণটা হয়তো, 5 জন যখন দিল না তখন কিন্তু মাথাপ্রতি ভাড়াটা বেড়ে গেল। তার মানে এই মাথাপিছু চাঁদার পরিমাণটা বেশি, এটা কম। তাহলে যখন একজনের উপরে বাজেট করলাম, বাট একজন না দিয়ে দিল কতজন? x-5 জন। তখন আগের চাইতে মাথাপিছু ভাড়া কত টাকা বৃদ্ধি পেয়েছিল? 15 টাকা। তাহলে আমি যদি এই মাথাপিছু ভাড়ার চাঁদার থেকে যদি আমি এই মাথাপিছু চাঁদাটা যদি বাদ দিয়ে দেই, তাহলে সেই টাকাটা হচ্ছে আমার কিন্তু 15 টাকা। তাহলে এই জন্য দেখো, আমরা প্রশ্ন মতে এখানে কি করব, প্রশ্ন মতে প্রশ্ন মতে যে x-5 জন যে মাথাপিছু চাঁদার পরিমাণটা থেকে আমি x জনের মাথাপিছু চাঁদার পরিমাণটা বের করব। এখানেই কিন্তু অঙ্কটা বোঝার বিষয়, ঠিক আছে। যখন x-জন চাঁদা দিচ্ছিল তখন যে চাঁদার পরিমাণটা ছিল, যখন 5 জন দিল না তখন x-5 জন যে চাঁদার পরিমাণটা, সেই চাঁদার পরিমাণটা কিন্তু বেশি। কত বেশি? 15 টাকা বেশি। এই জন্য বেশি চাঁদার পরিমাণ থেকে আমি কম চাঁদার পরিমাণটা বাদ দিলে যেটা হচ্ছে সেটাই করতে আমার 15 টাকা, ঠিক আছে। তো সেটা আমি কিন্তু এখানে বাদ দিয়েছি, ওকে। তাহলে এখন দেখো, এটা যদি আমি লসাগু করি, এক্স ইন্টু x-5 যদি লসাগু করা হয় তাহলে এখানে পাবো হচ্ছে x-5 চলে গেলে এক্স, তাহলে 45,000 ইন্টু এক্স মাইনাস এখানে হচ্ছে x চলে গেলে x-5 ইন্টু 45,000, ঠিক আছে। আর ইকুয়াল 15, নিচে হচ্ছে x ইন্টু x-5 গেল। আচ্ছা, তারপরে আমি যদি গুণ করে দিই, পরের লাইনে যে গুণ করে দিই, তাহলে 45,000 এক্স মাইনাস এক্স আর 45 গুণ করলে 45,000 গুণ করলে 45,000 এক্স মাইনাসে মাইনাসে প্লাস 35,000 গুণ 5, ঠিক আছে। আমি একবার গুণ করে দিইনি, রেখে দিয়েছি, কারণ পরে আমাদের কাটাকাটি করতে যেন সুবিধা হয় এই জন্য, হ্যাঁ। দেন এটা আমি গুণ করে দিলাম, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 5x, এদিকে 15 আছে। তা দেখো, এই যে 35,000 এক্স মাইনাস 35,000 এক্স, এই দুইটা যদি ভেনিশ হয়ে যায়, দেন থাকে কত? 45,000 গুণ 5, নিচে যা আছে তাই। দেন পরের লাইনে আমরা কি করবো, পরের লাইনে গিয়ে 15 দ্বারা যে কোনাকুনি গুণ করে দেই, দেন এদিকে হচ্ছে 35,000 গুণ 5 আমাদের ডান পাশে চলে গেল।
তাহলে এখন দেখো আবার এক্স স্কোয়ার মাইনাস 5x-কে রেখে 15কে যদি ভাগ করে দেই, হ্যাঁ, তাহলে এখানে কত পাবো? এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 15,000 পাবো, কারণ এই যে 3 পূর্ণাঙ্ক 45, এখানে 3, এখানে 3, তার মানে এখানে হচ্ছে 3,000 থাকে, দেন 3,000 5 দ্বারা গুণ করলে হয় 3 × 5 = 15,000। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব? এটাকে আমরা হচ্ছে এখন এই যে x মাইনাস 5x ইকুয়াল টু 15,000, এই 15,000টাকে আমি কি করব? পক্ষান্তর করব, অর্থাৎ এই সমান চিহ্নের বাম পক্ষে নিয়ে আসবো। ঠিক আছে, তো বাম পক্ষে যদি নিয়ে আসি আমরা, তাহলে যাদের আসে x মাইনাস 5x মাইনাস 15,000 ইকুয়াল টু 0, এটাকে মিল টার্ম করবো। হ্যাঁ, তাহলে 15,000কে ভেঙে আমাকে 5 মিলাইতে হবে। তাহলে 15,000কে যদি ভেঙে ফেলি, তাহলে আমরা 125 আর 120-এ ভাঙতে পারি। হ্যাঁ, এই দুটো গুণ করলে আমার 15,000 হয়। তাহলে এখানে তাহলে 125 থেকে যদি 120 চলে যায়, তাহলে এখানে 5 থাকে। হ্যাঁ, দেন -5। তাহলে এখানে আমি যে x কমন নেই, তাহলে x কমন নিলে x মাইনাস 125 প্লাস এখানে 120 যদি কমন নেই, তাহলে x মাইনাস 125। ওকে, তাহলে x মাইনাস 5 আর হচ্ছে x প্লাস x মাইনাস 125 ইন্টু x প্লাস 120, তাহলে x মাইনাস 125 ইকুয়াল টু 0, অথবা x ইকুয়াল টু 125, অথবা হচ্ছে x প্লাস 120 ইকুয়াল টু 0, অথবা x ইকুয়াল টু মাইনাস 120। কিন্তু এখানে x এর মানটা মাইনাস 120 গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ এখানে xটা কি, xটা ধরেছি কি আমরা, xটা ধরেছি আমরা সমিতির সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা কখনো কি হতে পারে না, সদস্য সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাই আমরা মাইনাস 120 গ্রহণ করবো না, তার মানে 125টা গ্রহণ করবো আমরা। তাহলে ওই সমিতিতে সদস্য ছিল কতজন? 125 জন। কথা বুঝতে পারছো? 125 জন সদস্য ছিল। এইটাই হলো আমার কি প্রকৃতপক্ষে এটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, তো এখানে দেখো তোমরা দেখবে যে সেম অঙ্কের মানে এই অঙ্কটির মতোই একটা অঙ্ক রয়েছে অনুশীলনীতে। হ্যাঁ, এই অঙ্কটা হচ্ছে কি প্রশ্ন নম্বর 17। কিন্তু এই অঙ্কতে বলা হয়েছে কি যে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। তাহলে বাসে কতজন যাত্রী গিয়েছিল? তাহলে এখানে একটা বিষয় হলো কি যে এখানে ওই অঙ্কের মতোই কিন্তু ওখানে ছিল সমিতিতে, সমিতির সদস্যরা কিন্তু সমিতিতে থাকবে, যারা দেখ বা না দেখ ওরা কিন্তু মানে সমিতিতে থাকবে। কিন্তু কিন্তু বাসের ক্ষেত্রে কি, যখন আমরা বনভোজনের আয়োজন করলাম, যারা চাঁদা দিবে তারাই বাসে যাবে, আর যারা দিবে না তারা কিন্তু বাসে উঠবে না বা বাসে যাত্রী তারা কিন্তু হবে না। কথা বুঝতে পারছো? এখানে বিষয়টা হলো কি যে বাসে কতজন যাত্রী গিয়েছিল সেই সংখ্যাটা আমাকে এখানে চেয়েছে। কিন্তু এখানে আমরা কিন্তু দুইটা কাজ করতে পারি, একটা বাসে কতজন যাত্রী গিয়েছিল এটাও ধরে করতে পারি, দেন বাসে যাওয়ার জন্য আগ্রহী ছিল কতজন এটাও ধরতে পারি। ঠিক আছে, তাহলে এখানে একটা বিষয় দেখা যায় যে যদি আমরা আগের যে অঙ্কটা করলাম অধ্যয়নের অঙ্কটা, ওই অঙ্কটার মতো করে যে করতে চাই, তাহলে কিন্তু এখানে আমাকে ধরতে হবে কি যে বাসে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী ছিল একজন। অর্থাৎ ধরো যে তোমার স্কুল থেকে কোথাও বনভোজনে যাচ্ছ, তোমাদের ক্লাস হয়তো 100 জন স্টুডেন্ট আছে, 100 জনের উপর করে আমরা বাজেট করলাম, করে মাথা পিছু ভাড়া ধরলাম। দেন একটা সময় গিয়ে দেখা গেল যে হয়তো পাঁচজন পাঁচজন যাবে না, 5 জন স্টুডেন্ট যাবে না, তার মানে ওরা কিন্তু বাসের যাত্রী হতে পারলো না। তারা যারা যাবে না তারা তো আর চাঁদা দিবে না, তাই না? তাদেরকে বাদ দিতে হয়। তো এই জন্য হয়তো প্রথমে তারা হয়তো আগ্রহ প্রকাশ করেছিল, তো এই জন্য আমরা ধরলাম কি এখানে যে বনভোজনে যাওয়ার জন্য বাসের আগ্রহী যাত্রী ছিল কতজন? 100 জন। 1 জন আগ্রহী যাত্রী ছিল। দেন একজন যাত্রী মাথা পিছু ভাড়া কত হবে? তো 5700 মাইনাস 5700 বাই এক্স, এত টাকা। ঠিক আছে, এত টাকা। 5 জন যাত্রী না যায়, মানে 5 জন যাত্রী না যাওয়ায় বাসের যাত্রী গিয়েছিল কতজন? এক্স মাইনাস 5 জন। তাহলে বাসে 5 জন যদি না যায়, তাহলে বাসে গিয়েছিল কতজন? আগ্রহী ছিল কিন্তু সবগুলো একজন, কিন্তু 5 জন না যায়, আগ্রহী বাসে যাত্রী গিয়েছিল কতজন প্রকৃতপক্ষে? এক্স মাইনাস 5 জন। তাহলে এক্স মাইনাস 5 জনের মাথা পিছু ভাড়া কত? এত টাকা। ওকে, তাহলে একইভাবে প্রথমে যে আমরা মাথাপিছু যে ভাড়া ধার্য হয়েছিল, সে ভাড়ার চেয়ে কিন্তু যখন 5 জন যখন গেল না, তখন কিন্তু মাথাপিছু ভাড়ার পরিমাণটা কিন্তু বেশি হয়েছে আমার। তাহলে এই ভাড়ার পরিমাণটা বেশি, কিন্তু মাথাপিছু ভাড়ার পরিমাণ কত টাকা বেশি হয়েছে আমার? 3 টাকা বেশি হয়েছে। তাহলে আমি এই প্রশ্ন মতে কি করবো? প্রশ্ন মতে এক্স মাইনাস 5 জনের যে মাথাপিছু ভাড়া, সেই ভাড়া থেকে আমরা x জনের মাথাপিছু ভাড়া বাদ দিলে যেটা হচ্ছে সেটাই কিন্তু আমার 3 টাকা। দেন আগের মতোই আমরা ক্যালকুলেশন করেছি, লসাগু করেছি। হ্যাঁ, দেন এখানে 5700x মাইনাস 5700x মাইনাস মাইনাসে প্লাস 5700 ইন্টু 5, এই পাশে আছে কত? 3, এটা গুণ করলে পাবো হচ্ছে x মাইনাস 5x,
দেন 57x মাইনাস 57x কেটে গেল, হ্যাঁ, উপর থাকে যে 57 গুণ 5 ডিভাইড x মাইনাস 5x ইকুয়াল টু 3। তাহলে কোনাকুনি গুণ করলে 3 ইন্টু x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু 57 গুণন 5। দেন 3 ভাগ করে দিলাম, যে যদি কাটাকাটি করি তাহলে 19 3 19 হয় 57, দেন শূন্যটা শূন্য উঠে দিলাম, আর 1900 সাথে 5 গুণ করলে হয় কত, 9500। তাহলে এটাকে আমি যে পক্ষান্তর করে যে বাম পক্ষে নিয়ে আসি যদি আমরা লসাগু করি, আমরা মিডল টার্ম করবো, সরি 9500 কে বাম পাশে নিয়ে আসে মিডল টার্ম করবো। তাহলে মিডল টার্ম যদি করা হয় তাহলে এখানে 100 এবং 95, 9500 কে ভাঙলাম 100 এবং 95 পাই। দেন 100 থেকে 95 বাদ দিলে আমরা 5 মিলে যায়, ঠিক আছে, 5 মিলে যায়, 5 মিলে। তাহলে এখানে দেখো যে কমন নেই আমরা, তাহলে x ইন্টু এক্স মাইনাস 100 প্লাস 95 ইন্টু যে প্রথমে যে কমন নেওয়া হয় তাহলে x মাইনাস 100। ওকে, তাহলে x মাইনাস 100 ইন্টু এক্স প্লাস 95। তাহলে এখানে x এর মান একটা পাওয়া যেত, এখানে মাইনাস, তো এখানে x ইকুয়াল টু 100 পাবো, এখানে যে প্লাস x ইকুয়াল টু মাইনাস 95 পাবো। মাইনাস 95 গ্রহণযোগ্য নয়, কারণ x হচ্ছে কি যাত্রী সংখ্যা, কখনই ঋণাত্মক হয় না, তাই না? তাহলে তার মানে x এর মানটা এখানে কত পেলাম আমরা, x এর মান পাইলাম হচ্ছে 100, তাই না? তাহলে 100 কি ছিল, 100 ছিল হচ্ছে আমার, 100 ছিল হচ্ছে আমার আগ্রহী যাত্রী, এক্স ছিল কি আগ্রহী যাত্রী, কিন্তু আমাদের কিন্তু চেয়েছি কিন্তু বাসে কতজন যাত্রী গিয়েছিল। তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাকে বাসে যাত্রী বলতে যারা 5 জন না গেলে যেটা গিয়েছিল সেইটাই, তাই না? তাহলে আমরা আগ্রহী যাত্রী থেকে 5 জন বাদ দিব, তাহলে 95 জন যাত্রী আমার বাসে গিয়েছিল। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। কিন্তু এখানে আরেকটা প্রবলেম, সেটা হলো কি যে আমাকে অনেক সময় আমার স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে, স্যার অনেক সময় তোমার দেখা যায় যে স্কুলে বা অনেক স্যার দেখা যায় যে এখানে আমার এই অঙ্কটাতে +5 ব্যবহার করে। হ্যাঁ, তাহলে এখানে +5 ব্যবহার করে, +5 দিয়ে অঙ্কটি করে দেয়। তাহলে সেক্ষেত্রে আমি বলবো আরেকবার দেখো, যে এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য করে রেখেছি। দেখো যে যদি এখানে আমি বললাম, যদি বাসে, যেহেতু বলছি যে এখানে যে বাসে কতজন যাত্রী গিয়েছিল, আমরা যদি ওইটা ধরে করার চেষ্টা করি, মানে বাসের যাত্রী যে কয়জন গিয়েছিল আমি সেইটাই ধরবো। দেন এক্ষেত্রে যদি ধরি আমি যে বাসের যাত্রী গিয়েছিল x জন, তাহলে x হলো, x জনে যাত্রী মাথা পিছু ভাড়া কত টাকা, 57 বাই x টাকা। কিন্তু এখানে ওই যে 5 জন যাত্রী গেল না, সব যাত্রী যদি আসলে যাত্রী তো কতজন, x প্লাস 5 জন। ওকে, x প্লাস 5 জন, x প্লাস 5 জনের জন্য মাথা পিছু ভাড়া হয়তো কত টাকা, এত টাকা হয়তো। যদি আমি সরাসরি এখানে বাসে যাত্রী কতজন গিয়েছিল সেটা ধরি তাহলে এখানে x প্লাস 5 জন হবে। আর যদি আমি উদাহরণ 24 এর সঙ্গে মিল রেখে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি ধরেছিলাম যে বড়ভাই যাওয়ার জন্য বাসের আগ্রহী যাত্রী ছিল একজন, এই জন্য যেহেতু যায় না এই জন্য x প্লাস 5 করছি। কিন্তু এখানে আমি বাসে যারা গিয়েছিল প্রকৃতপক্ষে সেটাই যেহেতু আমি ধরেছি এই জন্য এখানে x ধরেছিলাম। দেন যদি সবগুলো যাত্রী আসতো বা যাইতো বাসে, তাহলে সেক্ষেত্রে যাত্রী হয়তো কতজন, x প্লাস 5 জন হয়তো। সেক্ষেত্রে x প্লাস 5 জনের মাথা পিছু ভাড়া হয়তো কত টাকা, 5700 ডিভাইডেড x প্লাস 5 টাকা। তাহলে এখানে একটা বিষয় দেখো, এখানে কিন্তু একজন যাত্রী গিয়েছে, এদের যে মাথা পিছু ভাড়াটা ছিল, যদি আরো 5 জন চাইতো তাহলে মাথা পিছু ভাড়া কিন্তু কি হইতো, কমে যাইতো। এক্ষেত্রে কিন্তু এই ভাড়া চাইতে কিন্তু এই ভাড়াটা কিন্তু কম, কিন্তু আগের ক্ষেত্রে কিন্তু মাইনাস করার ক্ষেত্রে প্রশ্ন দেখে কিন্তু একজনের যে মাথা পিছু ভাড়া ছিল তার চাইতে কিন্তু x মাইনাস 5 জনের মাথা পিছু ভাড়ার পরিমাণটা কিন্তু বেশি ছিল। কিন্তু এখানে যেহেতু আমি প্লাস দিয়ে করছি এই জন্য পরের ভাড়াটা কি হবে, কম হবে, এবং আগের ভাড়াটা বেশি হবে। দেন এখানে কিন্তু প্রশ্ন মতো যখন লিখবো আমি, তখন x জনের যে মাথা পিছু ভাড়াটা সে ভাড়া থেকে কিন্তু x প্লাস 5 জনের মাথা পিছু ভাড়াটা কিন্তু বাদ দিতে হবে, কারণ এই ভাড়াটা বেশি এই ভাড়াটা কম। দেন কত বেশি, 3 টাকা বেশি। একই জিনিস কিন্তু ওখানে 3 এখানে 3, কিন্তু তাহলে একইভাবে যদি এটা আমার যদি লসাগু করে তারপর দেন ক্যালকুলেশন করে আমার যে মিডল টার্ম যদি করি, তাহলে এখানে x এর মান কত পাচ্ছি, এখানে x এর মান আসে 95, মানে এখানে x এর মানটা সরাসরি 95 আসে, ঠিক আছে। আর ওখানে কিন্তু আর এখানে কিন্তু আমার হচ্ছে x এর মান কিন্তু ছিল 100, দেন x কিন্তু ছিল আগ্রহী যাত্রী, দেন বাসে গিয়েছিল, x থেকে কিন্তু 5 বাদ দিতে হয়। কিন্তু এখানে কিন্তু যেহেতু আমি সরাসরি বাসে গিয়েছিল কতজন সেটাই ধরেছি x, এবং সরাসরি আমি x এর যে মানটা পাইছি এইটাই হলো আমার বাসে যাওয়া যাত্রীর সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা হচ্ছে এই দুইটা অঙ্ক যদি কম্পেয়ার করে এবং এই অঙ্কটার ক্যালকুলেশন এই যে আমি দুইভাবে করে দিয়েছি, এই দুইটা ক্যালকুলেশন তোমরা যদি কম্পেয়ার করে দেখো তাহলে আশা করি অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে।